হাই প্রিয় পাঠক কটিকারা, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডাইনাম রোজ লাকি, পর্ব 46, ভয়েস বাই আরবি। শালুক জয়ন্তনের পাশে বসে আছেন, তার পা টিপে দিচ্ছেন। জয়ন্তনের পা ব্যথা করছে, দাসীরা টিপে দেয়। আজ টিপে দিচ্ছে শালুক, তাকে অবশ্য বলেনি। একজন দাসীকে ডেকে বলেছিল, আমার পা খুব ব্যথা করতেছে, এক্ষণে বৈশা নামাজ পড়তেছি তো, তাই একটু পাটা টিপে দেয়। শালুক তখন নিজের উরুর উপর জয়ন্তনের পা রেখে টিপতে শুরু করলেন। দেমাকির তেজি শালুক আজ স্তব্ধ, কঠিন মুখের আহ্বাস বদলে গেছে পুরোপুরি। নেই আর কোনো অহংকার। জয়ন্তন দৃষ্টি সরিয়ে ফেললেন, একগাল পাল মুখে ভরলেন। বুলবুল হাতে চা নিয়ে আসে। সন্ধ্যায় চা খাওয়াটা শালুকের অভ্যাস। জয়ন্তন খাবেন না বলেছেন, চা খেলে ওনার রাতে ঘুম হয় না। আজকাল এমনিতেই ঘুম নেই। বুলবুল চা শালুকের দিকে এগিয়ে দেয়, যার চোখের দিকে এক নজরে তাকিয়ে কিছু বলার ইশারা করলো। শালুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, চাটা নিয়ে পুনরায় টেবিলে রেখে দেন। বুলবুল পরপর কয়েকবার ওনার দিকে চেয়ে রান্নাঘরে চলে যায়। শালুক বুঝে যায় তাকে বুলবুল কিছু বলতে চায়। সেও জয়ন্তনের থেকে বাহানা দিয়ে রান্নাঘরে চলে আসে। বুলবুল গলার দুপাশ থেকে ফোলানো গামছা ধরে দাঁড়িয়ে আছে। শালুককে দেখে প্রস্তুত হল তাকে কিছু বলার জন্য। শালুক বলল, কিছু হয়েছে? বুলবুল প্রথমে মাথা নত করে ফেললো, পরে দুঃখিত মনোভাব নিয়ে বলল, দাঁড়িয়ে পড়ল। শালুক আবার বলল, কি হয়েছে, চুপ করে আসিস কেন? মালকিন, ওদিন আমি একটা কাজ করেছি। ওদিন আমি তোকে কাজ দিয়েছি মোহিনীকে মারার। নতুন আবার কি কাজ? জি, কিন্তু আমি ওদিন মোহিনীকে মারিনি। কি বলছিস? অবাক হলো শালুক। আমি যখন দিঘির পাড়ে যাই সেখানে মোহিনীকে দেখতে পাইনি। আমরা অপেক্ষা করার পরও সেখানে আসেনি। কিন্তু মীর দাদাবাবু কি হবে, মিথ্যা বলেছে যে তারা বিয়ে করেছে? শালুক দেহ ঘোরানোর পূব দিকে দুপাশ সমান দাঁড়িয়ে গেলেন, চোখ দুটো অপলক। বললেন, মীর কখনো মিথ্যা বলবে না। আর ওরা বিয়ে করতো ওদিন রাতে, এটা সত্য। কারণ আমি রাফিদ আর আহিরের কথোপকথন শুনেছি আড়াল থেকে। কিন্তু মোহিনী আসলো না কেন বিয়েতে? মালকিন, আমি আরও একটা কথা জানতে পেরেছি। কি? শালুক কাঁধের উপর থেকে চোখ ফেললেন। মোহিনীরা গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু কেন তা জানি না। কবে আর কখন? গতকাল রাতের মধ্যে। কিন্তু হঠাৎ কি হলো তাদের? শালুক এবার যেন গোলকধাঁধায় পড়ে গেলেন। শালুক বুলবুলের দিকে ঘুরে বললেন, আমি তোকে পাপ করতে বলেছিলাম, কিন্তু সেই পাপ পূর্ণ হয়নি। তবে মীর কেন দুনিয়া ছেড়ে চলে গেল? ওনার কণ্ঠে আফসোসের সুর। আপনি হুকুম দিয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে তা পূরণ হয়নি। মীর দাদাবাবুর হয়তো আয়ু ওই পর্যন্ত কি ছিল। শালুক দু পা কদম ফেলে চুলার কাছে এগোলো। মোহিনীকে মারিসনি, আমি শুনে খুশি হয়েছিলাম, কিন্তু ওরা যাবে কোথায়? মালকিন, ভার কণ্ঠে বুলবুল ডাকলো। শালুকের ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পড়লো, সাবধানতার সাথে চারিদিক তাকালো। মায়া আবার বান্ধবী, মানে ওই যে গৌরী, তাকেও কোথাও পাওয়া যাচ্ছে না। আহির দাদাবাবু আমার কাছে জিজ্ঞেস করেছিল, আমি গৌরীদের বাড়ি গিয়ে খোঁজ নিয়েছি, সেও বাড়িতে নেই। আমার প্রশ্ন হচ্ছে, মেয়েটা না বলে কোথায় যাবে? শালুক ভ্রু যুগল ভাঁজ করে বুলবুলের দিকে তাকালো একবার, একবার রান্নাঘরের ছোট জানলা দিয়ে দূরে তাকালো। গভীর ভাবনার সমুদ্রে অতলে তলিয়ে গেল। তার চোখ দুটো অপলক চেয়ে আছে। তা দেখে বুলবুল বলল, মালকিন, কি ভাবছেন? ভাবছি ওরা কোথায় যাবে কাউকে কিছু না বলে। চিন্তার বিষয়। রাতের আধারের চাঁদনির উল্কাপিণ্ডর আলোটা চকচক করছে। শীত পার হয়ে গরমের আহ্বান। আর এই সময়ে শীত ও গরম যেন মাঝামাঝি সময়ে বসবাস করে। কিছুটা গরমের উষ্ণতা, কিছুটা শীতের কুয়াশা। সন্ধ্যা থেকে বাতাস ছিল আজ, এখনো বাতাস বইছে। গাছের পাতাগুলো চিরচির শব্দ করছে। ওরা যেন জানান দিচ্ছে ওরা উপস্থিত। আহির পথের পাশে দাঁড়িয়ে আছে, ক্ষেতের দিকে তার দৃষ্টি। তার চারপাশে একটা বড় গাছ। আহির চোখ বুলিয়ে গাছটির দিকে তাকালো। তাকাতে তাকাতে গাছের চূড়ায় তাকায়। দৃষ্টি তার গাছের দিকে হলেও ভাবছে অন্য কিছু। রাফি তার থেকে কিছুটা দূরে বসে আছে, একটা হেলে পড়া গাছের উপর, হাতে সিগারেট। সিগারেটটা সেই কখন থেকে টেনে যাচ্ছে তো টেনেই যাচ্ছে। মিনিট কয়েক আগে দুজন মিলে মীরের কবরের পাশে দাঁড়িয়েছিল, প্রার্থনা করছিল তাদের বন্ধু ভালো থাকুক। আহিত চোখ সরিয়ে রাফিদের দিকে তাকালো। ভীষণ উদাসীন ভয়ে বসে আছে। তাৎক্ষণিক চোখ সরিয়ে গাছের পাতাগুলো দেখছে। মনে হচ্ছে এখানে যেন কেউ লুকিয়ে আছে। আহিত তাকেই খুঁজছে।
আশেপাশের পরিবেশটা সবটা জুড়ে হঠাৎ এক ভৌতিক পরিবেশ তৈরি হলো। তারা ব্যতীত এমন নির্জন মাঝে কেউ একজন থাকলে নির্ঘাত ভয় পেত। বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে শালুক, মায়াকে নিয়ে এসেছে। সারাদিন ঘরের মধ্যে বসে থাকে। ডাক্তার বলেছে মায়া যেন এক নাগাড়ে ঘরবন্দি হয়ে বসে না থাকে। মায়া আসতে চায়নি, শালুক জোর করে এনেছে। তবুও এসেও মায়ার উন্নতি হলো না। ছাদের যেই পাশে দাঁড়িয়ে আছি সেই পাশ থেকে কবরের শাড়ি তো মীরকে দেখা যায়। শালিক কিছু বলল না। তার চোখে পড়ে বাড়ির সামনের পথের দিকে। চাঁদের আলো স্পষ্ট দেখতে পেল আহিরকে। দুচকুনার রাফিদকেও খুঁজল, পেয়েও গেল তাকে। আহির নিষ্পলক তাকিয়েছে দূরপানে। রাফিদ নিরুত্তর ভঙ্গিতে বসে আছে। শালুক কখনো তাকান পথের দিকে, কখনো বা মায়ার দিকে। চোখ জোড়া স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর ঠুকরে উঠল। মনে পড়ে মীরের কথা। তার কথা মনে পড়তে তার অন্তরটা কাঁদে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তার কষ্ট হয় খুব, তবে তিনি চান ভাষার অভিব্যক্তিতে প্রকাশ করতে পারেন না। চুপে চুপে ব্যথাগুলো শুধু ঘুরে বেড়ায় তার চারিপাশে। শালুক মায়ের সন্নিকটে এসে দাঁড়ালো। বিয়ের আগের দিন মা বলেছিল মীরকে কেউ তীর ছুঁড়ছে, স্বল্প রক্ত ঝরেছে। শালুক আঁতকে উঠেছিল এমনটি শুনে। জিজ্ঞেস করেছিল কে সে। মায়া প্রত্যুত্তরে বলেছিল হয়তো অন্য কেউ। যে অন্য কাউকে ভেবে মীরের দিকে তীর ছুঁড়েছে সে নিশ্চিত ছিল। শালুকও নিশ্চিত ছিল, কারণ মীরের এখানে কোনো শত্রু থাকবে না। এটাই স্বাভাবিক নয় কি? শালুক কিছু সময়ের জন্য নিজেকে গর্দভ ধরে নিল। মীরের শত্রু নেই তো কি হয়েছে, তাদের তো আছে। কেউ না কেউ ঠিক মীরের ক্ষতি করতে পারে। শালুক তখন পদক্ষেপ নিলেন না কেন? হয়তো মীরের মৃত্যু এভাবেই লেখা ছিল। শালুকের চোখে মুখে চোখের জল মুছে নিজের ভাগ্যকে মেনে নিলেন। নিজের মেয়েও মীরের ভাগ্যরেখাকেও মেনে নিলেন। হয়তো এটাই হওয়ার ছিল। শালুক মায়াকে স্পর্শ করলো, জিজ্ঞেস করলো মীরকে যে তীর ছুঁড়েছে তাকে দেখেছে কিনা। সে কি সম্রাট নিষাদের কেউ ছিল নাকি অন্য কেউ? হঠাৎ শালুকের ভেতরে অতীতে একটা অধ্যায় জাগ্রত হলো। মায়া শালুকের স্পর্শে ঘুরে তাকালো মায়ের দিকে। শালুক ধীর স্থির কণ্ঠে বলল, তোরা বিয়ের আগের দিন জঙ্গলে গিয়েছিলি, সেখানে কেউ একজন মীরকে তীর ছুঁড়েছে। কে সে ছিল? তাকে দেখেছিলিস? আফসার হবে অন্তত দেখেছিস? মায়া দৃষ্টি নত করে ফেললো, এরপর মাথা নাড়ালো সে দেখেনি। শালুক দৃষ্টি সরিয়ে ফেললেন। মায়া ফের শালুককে নিজের দিকে ঘুরিয়ে ইশারায় বোঝালো, হয়তো মীরকে ওদিন সম্রাট নিষাদের কেউই খুন করতে চেয়েছিল। সেদিন তাদের উদ্দেশ্য বিফলে গিয়েছিল বলেই বিষ দেওয়ার পরিকল্পনা করে। শালুক মায়ের রেশ টেনে বলল, হয়তো তোর ধারণা সঠিক। 24 ঘন্টা কেটে গেল। আহির ও রাফিদ যেন বেসামাল হয়ে ঘূর্ণিপাকের মতো জড়িয়ে পড়ল। রাফিদ গতকাল শহরে যায় এবং আহিরও। গৌরী ও মোহিনীর যেসব জায়গায় যেতে পারে বলে তাদের ধারণা ছিল সেসব জায়গায় গিয়েছে, কিন্তু হদিশ নেই। আহির বিষাক্ত মনে বসে আছে। রাফিদ তার বুড়ি সিগারেট ঠুকছে, অর্ধেক টেনে বাকিটা ফেলে দিচ্ছে। আহির দুহাতে মুখের ভর দিয়ে ভাবছে। মিনিট পাঁচেক পর তার ভাবনার বিদায় নেয়। সে মুখ ঘুরে তাকায়। ভারী একটা দম ছেড়ে বলল, জানি না গৌরী কোথায়, তবে এতটুকু নিশ্চিত আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি। এতটুকু জীবনে কমতি ছিল না কিছুর, কিন্তু আজ যেন মনে হচ্ছে সব থেকেও নেই। শূন্যতা আমায় ঘিরে ধরেছে। থেমে আবার বলল, শূন্যতা ঘিরেই বাঁচতে চাই, তবু গৌরীকে দেওয়া স্থানটা কখনো অন্য কারোর হবে না। বিষাদময় জীবনে শূন্যতা একমাত্র পরিচয়। আহির থেমে গেল। রাফিদ কিছু বলছে না। আহির কোনো ভুল বলছে না, সে ঠিক বলছে। ঠিক আহিরের মতোই যেন তারও শূন্যতা ঘেরা জীবনে পা পড়েছে। আহির নীরব কণ্ঠে বলল, চল সিন্ধুতলি গ্রাম থেকে একবার ঘুরে আসি। শেষবার সেই ছদ্মবেশী অমর বাসিওয়ালা ওরফে সুফিয়ান হায়দারের বাড়িটা দেখে আসি। ফিরে এসে চিরদিনের জন্য আলিমনগর ছেড়ে দেব। হঠাৎ সেদিকে যাবি? রাফিদ সশব্দে উচ্চারণ করলো, সুফিয়ান হায়দার? সে তো শত শত মানুষের মাঝে বেঁচে আছে। তার খোঁজে এখনো মানুষ আসে তার সমাধি দেখতে। ভাবতেই অবাক লাগে, মানুষটি দুনিয়ার বুকে নেই। শেষ একবার আমিও তার সমাধি ফলক দর্শন করতে চাই। জীবন বড়ই বিচিত্রময়। বেঁচে থাকলে আমরা একজনকে মূল্য দিই না, কিন্তু সে মরে গেলে কত আক্ষেপ, আফসোস জমা করি। পড়ে থাকা হায়দার বাড়ি আজ নিস্তব্ধ। এতটাই নিস্তব্ধ ছেড়ে গেল যে বাড়ির ভেতরে পা রাখতে নিজের বুকে ধুকপুকানি শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে।
রাফিদ চারিদিকে তাকায়, নিঃশব্দে নিঃশ্বাস ত্যাগ করলো। যখন প্রথমবার এ বাড়িতে আসে তখন মীর তাদের সাথে ছিল। আজ আর মানুষটি নেই, তাদের থেকে বহু দূরে গেছে। আহির বাড়িটির দিকে তাকালো। রাফিদ বলল, তোর হঠাৎ এখানে আসার উদ্দেশ্য ঠিক বুঝলাম না। বললাম তো, শেষবারের মতো দেখতে এসেছি, হয়তো এরপর আর আসার সুযোগ হবে না। পর্যটক গার্ড এলেন, তিনি লম্বা সুরে সালাম দিলেন। আহির জবাব দিলেন। তাকে দেখে গার্ড চিনতে পারল। আহির মৃদু হেসে বলল, সুফিয়ান হায়দার ও তার পরিবারের সবার কবরটি জিয়ারত করব। গাইড নিয়ে গেলেন কবরের দিকে। আহির ধীর পায়ে হেঁটে গেল। কবরের স্থানটি পরিষ্কার করে রাখা হয়েছে, জঙ্গল লতাপাতা শীঘ্রই সাফ করেছে। আহিরের দু চোখে জল জমে, জলটুকু গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলল। এরপর জিয়ারতের জন্য প্রস্তুত হয়। বেশ কিছু সময় নিয়ে আহির ও রাফিদ সুফিয়ান হায়দারের কবরটি জিয়ারত করল, সবার জন্য দোয়া করল, তাদের ভুল অন্যায়ের জন্য মাপ চাইল। অতঃপর হাটে ঘরে প্রবেশ করার জন্য। ঘরের সামনে একজন বয়স্ক লোক বসেছিলেন। তিনি অসহায়ের মতো তাকায় আহিরের দিকে, যেন কিছু বলতে চান। আহির ওনার অভিব্যক্তিকে তোয়াক্কা করল না। ঘরটির সামনে দাঁড়িয়ে ফের ঘুরে বাড়ির চারিপাশটার দিকে তাকালো। এটাকে যখন তারা এসেছিল তখন অনেক মানুষ ছিল, অনেকে দেখতে এসেছিল সুফিয়ান হায়দারের বাড়িটি, ছুঁয়ে দেখতে চেয়েছিল বাসিটি, হয়ে ওঠেনি বোধহয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ কেউ নেই তারা ব্যতীত। হয়তো সুফিয়ান হায়দার রেশ কেটে গেছে তাদের মধ্য থেকে। আহির ঘন দম ছেড়ে সামনে এগোয়। পর্যটক গাইড বললেন, বাহিরে কি দেখেন? আজ শুক্রবার, ভুলে গেছেন নয়তো? আজকের দিনে এখানে কেউ আসে না, কাউকে আজকের দিনে ঢুকতে দেওয়া হয় না এখানে। কেন? তেমন কোনো কারণ নেই, প্রশাসন থেকে এই নিয়ম। তবে আমাদের যে ঢুকতে হবে? আহির জিজ্ঞেস করলো। পর্যটক হেসে বলল, আমি জানতে পেরেছি সুফিয়ান হায়দারের আত্মীয় আপনারা, তাই দায়িত্বে বাহিরে এসে আপনাদের ঢুকতে দিয়েছি, আসুন। বলে সে আগের মতোই হাঁটতে শুরু করলো। আহির ভাবছে তার ধারণা ভুল প্রমাণিত হলো। সুফিয়ান হায়দার ওরফে রাখাল বাসিওয়ালাকে মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায় কীভাবে? ভুলে যায়নি, হয়তো ভোলা অসম্ভব। তার কৃতকর্ম তাকে বাঁচিয়ে রেখেছে। একটা গ্রাম শত শত গ্রামবাসীদের বাঁচাতে নিজের হাতে নিজের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষকে হত্যা করেছে। কজন পারে এমন করতে? আহির ও রাফিদ আসলো সে ঘরটিতে, যেখানে সুফিয়ান হায়দার কিছু পেন্টিং করে রেখেছিল। গাইড পেন্টিংগুলো থেকে সাদা কাপড় সরিয়ে দিল, সাদা ধুলো উড়ে গেছে। রাফিদ একটা চেয়ার টেনে বসলো। আহির নির্বিকার ভঙ্গিতে শুরু থেকে শেষ অবধি পেন্টিংগুলোয় স্পর্শ করলো। প্রতিটি অঙ্কন যেন জীবিত, মনে হচ্ছে যেন ডাকলে সাড়া পাওয়া যাবে। রাফিদ বলল, আচ্ছা, সুফিয়ান হায়দার কি পরে আগাম বার্তা পেয়েছিল? মানে সে কীভাবে জানতে পেরেছে যে তার ভবিষ্যৎ কি হবে? তুই তো গোয়েন্দা, তোর ধারণা কি? আহির জবাবে প্রথম ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসে, এরপর পেন্টিংয়ের দিকে তাকিয়ে বলল, সমাপতন বা কাকতালীয় মিল। সে হয়তো নিজের ভাবনাগুলোকে অঙ্কনের মাধ্যমে রূপ দিয়েছিল, কিন্তু তাকদির তাকে তারই সে ভাবনাগুলোকে বাস্তব রূপ দিয়েছে, তাকে শূন্য করেছে, বিপাকে ফেলেছে, এতিম করেছে। সবশেষ তাকে গুলিবিদ্ধ হয়ে মরতে হয়েছে। এখানে অন্যতম কোনো ধারণা নেই। বক্তব্য শেষে আহির নির্বিকার পায়ে হেঁটে জানলার পাশে এসে দাঁড়ায়। দমকা হাওয়া বয়ে যায়, তার শীতল মনটা আরও শীতল করে তুলল। জানলা থেকে ফিরে এসে পায়চারি করতে করতে বলল, তার বোন বিনতি সেদিন কি বলতে চেয়েছিল তা আজও অজানা। সুফিয়ান হায়দার তার জন্মদিনে কোন সত্য বলতে চেয়েছিল? কেউ কি জানে সে অপ্রকাশিত সত্যি? গাইড বলল, না, কেউ জানে না, কেউ নেই, শুধু তারাই জানতেন। সুফিয়ান পূর্বেশ্বরে বলল, তারা বাঁশি চুরি করেছে কে? এখানে কে আড়ালে লুকিয়ে বাঁশি বাজায়? আহির থমকে দাঁড়ায়, তাকলে এক অঙ্কনের দিকে। গাইড চাপা স্বরে বলল, হয়তো সে অজানা বাঁশিওয়ালা, যাকে কেউ এখন পর্যন্ত দেখেনি। যদি ভাগ্যে থাকে তবে আমরা দেখতে পারি, তবে যাকে এখন পর্যন্ত কেউ দেখেনি তাকে কি আমরা দেখতে পারবো? সেই সৌভাগ্য কি হবে? আহির বলল, মানে অজানা বাঁশিওয়ালা? কিছুটা আশ্চর্য হলো, যেন বিভ্রান্তর সাথে বলল। গাইড বলল, গত 12 বছর ধরে এক অজানা বাঁশিওয়ালার কথা শুনেছি, তবে আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। আহির বলল, জীবনে কত কাকতালীয়ভাবে কত কি হয়, আমরা যেন ওনাকে দেখতে পারি, ওনার দর্শন একবার চাই।
সন্ধ্যা নামার পূর্বে আহির ও রাফিদ আলিমনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অশ্বমের পৃষ্ঠে চেপে বসা তারা, আহির ও রাফিদ পাশাপাশি। রাফিদ আহিরকে লক্ষ্য করে বলল, তুই বারবার তখন শেষবার কেন বলছিলি চলে যাব আগামীকাল আলিমনগর থেকে? হয়তো এরপর আর তোদের সাথে দেখা হবে না। ভালো থাকবি সব সময়। মোহিনী যদি তোর ভাগ্যে থাকে হয়তো ঘুরে ফিরে আবার আসবে ঠিক তোর সন্নিকটে। মায়ের দিকে খেয়াল রাখবি। মীরকে হারিয়ে মেয়েটি পাগল প্রায়। বলতে গেলে ও এখন পাগল। তোর বাবা মার মানসিক অবস্থা ভালো নেই, হয়তো আর ভালো হওয়ারও নয়। এই মুহূর্তে তোর উচিত তাদের পাশে থাকা, মায়াকে আগলে রাখা। থমাস আঙ্কেলকে থাইল্যান্ড পাঠিয়ে দিস। কাজকর্মে থাকলে ছেলের শোকে কয়েক মুহূর্তের জন্য হলেও ভুলে থাকবে। তিশা কাকিমণি দাদুমণির যত্ন নিস। আহির থেমে আড়ালে চোখ মুছে ফের বলল, অনেকটা সময় তোদের সাথে কাটিয়েছি, কত শত স্মৃতি জমেছে শূন্যতা। বন্ধুকে হারালাম, নিজের প্রিয় মানুষকে পেয়েও হারালাম। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, শুধু চাই প্রিয় মানুষগুলো যেন ভালো থাক। রাফিদের অন্তরটা বিষিয়ে উঠল, সব যেন হঠাৎ করে ফাঁকা ফাঁকা লাগতে শুরু করছে। প্রিয় মানুষ হারানো আর কোনো চির বন্ধুর জন্য দূরে চলে যাওয়া, এই দুই অনুভূতি নিঃশব্দে মানুষকে ভেঙে দেয়। বাহির থেকে জীবন স্বাভাবিক দেখালেও ভেতরে যেন সব ভেঙে চুরে ফাঁকা হয়ে যায়। যাকে হারানো হয় তার উপস্থিতির আভাসটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। হঠাৎ করে আর বন্ধু ডাক আসে না, আর কেউ খোঁজ নেয় না, আগের মতো হাসি ভাগ করে নেওয়া হয় না। স্মৃতিগুলো তখন আশ্রয় পায়, আবার আবার যন্ত্রণার উৎস। বন্ধু দূরে চলে গেলে কষ্টটা একটু আলাদা। সে বেঁচে আসে জেনেও তাকে পাওয়া যায় না। এইটা বোধ হয় হৃদয়কে আরও বেশি ভারী করে তোলে। কথা জমে থাকে, বলা যায় না, অনেক কথা জমে থাকে। যদি আর হয়তো মনে এসব শব্দ আকাঙ্ক্ষাগুলো ঘুরপাক খায়। একসময় বোঝা যায় কিছু মানুষ সময়ের সঙ্গে থেকে যায়, আর কিছু মানুষ স্মৃতির ভেতর। এই শূন্যতা ধীরে ধীরে মানুষকে সংযত করে, গম্ভীর করে তোলে। কষ্টগুলো পুরোপুরি যায় না, শুধু মানুষ সেটা নিয়ে বাঁচতে শিখে যায়। হারানোর ব্যথাগুলো যেন শুয়ে যায়। একদিকে আহির চলে যাবে, অন্যদিকে মীরকে হারিয়ে দুনিয়া থমকে গেছে যেন রাফিদের। ক্ষণস্থায়ী জীবন থেকে সে বিদায় নিয়েছে। মোহিনীও কোথাও গায়েব। বলে, কেউ চলে গেলেও হৃদয়কে একটু শান্তি দেওয়া যায়, অন্তত সে বলে গেছে তো। বলে যাওয়ার থেকে যে হারিয়ে যাওয়াটা বেশি কষ্টদায়ক। একইভাবে চলে গেছে গৌরী, পেয়ে পূর্ণতা মিলেও ক্ষতবিক্ষত হচ্ছে মায়া। থমাস শন হারালো সন্তান। আমজাদ চৌধুরী প্রিয় মেয়েকে চোখের সামনে পাগল হতে দেখছেন। তার মেয়ে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, তার সইতে আর পারছেন না সে। সব শেষে সবাই এক শূন্যতার জালে ঘেরা, যে জাল থেকে ছুটে আসা অসম্ভব। আজ হাসানোর মানুষ নেই, শুধু রয়ে গেছে তার রেখে যাওয়া সেই পুরনো হাসি মাখা স্মৃতিগুলো। সকাল এসেছে, কিন্তু মনে হয় না দিন শুরু হয়েছে। চারিপাশের আলো আছে, তবু অদ্ভুত এক শূন্যতা ভেসে বেড়াচ্ছে। ঘরের জানলা দিয়ে সূর্যের আলো ঢুকছে, কিন্তু সেই আলো উষ্ণ নয়, বরং নীরব। পাখিরা ডাকছে, অথচ সেই ডাকে আনন্দ নেই, শুধু শব্দ আছে, যেন প্রকৃতি নিজের কাজ করে যাচ্ছে তার নিয়মে। থমাস শন বসে আছে বসার ঘরে। এই সকালটাতে মীরের অনুপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে। যে মানুষটির কণ্ঠে সকালটি জেগে উঠত সে নেই। চায়ের কাপটা টেবিলে রাখা, কিন্তু তার খাওয়ার ইচ্ছাটুকু নেই। খবরের কাগজ খুলে ধরা, অথচ চোখের সামনে অক্ষরগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। সময় চলছে ঠিকই, কিন্তু মন যেন আটকে আছে কোথাও। নিস্তব্ধ সকালে স্মৃতিরা বেশি হানা আনে। একসময় যে হাসি, যে উপস্থিতি সকলকে পূর্ণতা দিত, তা এখন শুধু মনে পড়ে। ঘড়ির কাঁটার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে, কারণ তার কোনো শব্দ নেই শূন্যতাকে ঢেকে দেওয়ার। এই নীরবতা ভারী, বুকের ভেতর জমে থাকা জঘন্য ব্যথা। বাইরে মানুষ চলাফেরা করছে, দিন শুরু করেছে, কিন্তু নিজের ভেতরের কিছু শুরু হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলেও একটা বড় ফাঁকা জায়গা রয়ে যায়। সেই শূন্যতা চোখে দেখা যায় না, কিছু অনুভবে গভীরভাবে ধরা দেয়। এই সকালটা দিনের শুরু নয়, এক ধরনের অভাবের অনুভূতি, যেখানে আলো আছে কিন্তু উষ্ণতা নেই, শব্দ আছে কিন্তু সঙ্গ নেই। প্রিয় মানুষের অনুপস্থিতিতে সকালটা নিস্তব্ধ, ভারী, অসম্পূর্ণ। আহির ব্যাগপত্র গোছাচ্ছে, রাফিদ বসে বসে সেসব দেখছে।
চোখে জল জমেছে, অথচ পড়ছে না, পড়তে দিচ্ছে না। আহির চলে যাবে, মীর তো চলেই গেছে, মোহিনী নেই। চারিপাশে যেন বিবর্ণ হয়ে উঠছে, ফাঁকা ফাঁকা লাগছে সব কিছু। রাফিদ আহিরকে বাধা দিতে পারছে না, সে চাইছে আহির আরও কিছুদিন থাক, একসঙ্গে সময় কাটাক। অবশ্য এতে উন্নতি আর হবে কোথায়? লোকে বলে যত বেশি কারোর সঙ্গে সময় কাটানো হয় তার সাথে তত স্মৃতি যুক্ত হয়। এরপর মানুষটা দূরে চলে গেলে সেই স্মৃতিগুলো হাতছানি দেবে। রাফিদ এক আঙ্গুলের সাহায্যে চোখ মুছে ফেলল। আহির ব্যাগ গুছিয়ে বসে পড়ে নীরবে। আজ নিজেকে তার ব্যর্থ মনে হচ্ছে। গোয়েন্দা নামক ট্যাগ নাম থেকে মুছে ফেলতে নিশ্চিত করলো। যেখানে নিজের বন্ধুর হত্যাকারীকে নিজের প্রিয় মানুষটি খুঁজে পায়নি, সেখানে গোয়েন্দা বলে নিজেকে দাবি করা বোকামি, লজ্জার। আহির সিগারেট ধরালো, ফুঁকতে শুরু করলো। মিনিট দুই কেটে যাওয়ার পর মেরুদণ্ড সোজা করে বসে হাতে সিগারেটটা ফেলে দেয়। নির্বিকার কণ্ঠে বলল, আচ্ছা রাফিদ, যেদিন রাতে মোহিনীর খোঁজ নিতে গেছিলাম সেদিন ওর বাবার সাথে দেখা হয়েছিল, অ্যাম আই রাইট? কেন? ওনার সাথে একজন মৌলবি ছিল, নাকি চিনিস? হ্যাঁ, চিনব না কেন, আমার এলাকারই। চল, কোথায়? ওনার কাছে। উনি নিশ্চয়ই জানবেন মোহিনীটা কোথায় গেছে। রাফিদ সজাগ হয়ে উঠল হঠাৎ, সর্বাঙ্গ কেঁপে উঠল। বলল, এটা তো মাথায় আসেনি, চল যাই। তারা দুজন ঘর থেকে বের হয়ে মসজিদের সামনে রওনা হলো। তাদের যেতে দেখে বৈঠকখানা থেকে আমজাদ আর থমাসন শালুক দেখল বাড়ির ছাদ থেকে। ওনার সাথে জয়ন্তন বেগম। শালুক হতাশ চোখে পায়চারি করছে। তাকে অস্থির দেখে জয়ন্তন বেগম বলল, কি ভাবছো? এমন ছটফট করতেছ কেন? শালুক স্থির হলো, জয়ন্তনের পাশে বসলো, বলল, মায়ের লেগা মন কাঁদতাছে। বুঝি আমি এটা এমন হওয়ার কথা আসিল। আম্মু, আম্মা, তবু যে মীরকে আমি নিজের সন্তানের মতো পেলে পুষে বড় করেছিলাম, সেদিন যা কিছু হয়েছিল সবটা রুম্পাকে খুশি করার জন্য। অন্যের ধন নিজের আপন বলে দাবি করাও যে পাপ বৌমা। মীর জীবনে আপন মা বাবাকে পাইল না, হয়তো ওকেও প্রতিরূপ হিসেবে তোমাকে আদর কম হছিল, তবু মীর তার আপন মা বাবার আদর পায়নি। বাক্যটা হাওয়ায় ভেসে গেল মায়ের কানে। সে ছাদে বসে আছিল। শালুক তখন ডেকে আসেনি। মায়ের হঠাৎ মায়ের দরকার মনে পড়ায় ছাদে আসে। শব্দটা তাকে থমকে দাঁড় করিয়ে দেয়। শালুক জয়ন্তনের কথার জবাব দেওয়ার আগে নজর পড়ল মায়ার দিকে। মায়া প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। শালুক একবার জয়ন্তনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। মায়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুই এখানে কখন এলি? আয় বসে এখানে, রোদ পোহাতে ভালো লাগবে। মায়াকে নিয়ে জয়ন্তনের সামনে বসালেন। মায়া ঘুরে ঘুরে দুজনকে দেখে ইশারায় জিজ্ঞেস করলো, মীরকে নিয়ে তারা কি ভাবছিল? মীরের আপন মা বাবা আর সন্তান নয় মানে? জয়ন্তন মায়ার ইশারায় বুঝে তার পানে তাকিয়ে চিবুক বন্ধ করলেন। শক্ত মুখে দেখলেন মায়াকে, সেই সাথে শালুককে। শালুক থতমত খেয়ে বললেন, এসব তুই কী বলছিস? ভুল শুনেছিস, অন্য কিছু বলছিলাম। মায়ের ক্রোধের আহ্বাস প্রকাশ করল। মীর চলে যাওয়ার পর রাগটা তার কিছুটা বেড়ে গেছে। কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কথায় কথায় রেগে যায়। মুখ খামচে বোঝালো সে ভুল শোনেনি, সত্যি জানতে চাই কি লুকানো হচ্ছে। শালুকের মুখে অন্ধকার নেমে আসলো, চোখে মুখে এক অন্যরকম ঝলক দেখা দিল। জয়ন্তন ও সে বারবার চোখাচোখি করলেন। মেয়েকে কে জবাব দেবে ভেবে পাচ্ছেন না। সত্যটা বলবেন না মিথ্যাটা, যেটা এত বছর ধরে লুকিয়ে রেখেছেন? উনি ভীষণ বিপাকে পড়লেন। জয়ন্তন দৃষ্টি নত করলেন। মায়া বসা থেকে উঠে রেগে আবার বোঝালো সে সত্যটা এক্ষুনি জানতে চায়। এটা বোঝানোর পরও যখন শালুকের প্রতিক্রিয়া দেখলো না, তখন নীরবে ইশারা করলো মীরকে, আবার তোমরাই মেরে ফেললেন তো? ইশারাটা তীরের মতো বিঁধল শালুকের গায়ে। চোখ দুটো ফুটে উঠল। জয়ন্তন অবাক হলেন মায়ের এমন কথায়। শালুক বললেন, ছি ছি, জেলের ছেলেকে নিজের সন্তানের মতো ভালোবেসেছি, ওকে আমরা মেরে ফেলবো, এটা ভাবলে কি করে? শালুক রেগে নয় বরং আবেগী হয়ে কথাটা বলল। জয়ন্তন বলল, তোর মায়াডার আর এইটা কইতে পারলি? তোর মা কত দুঃখ পাইছে মীর যাওয়ার পর থেকে, আর তুই কি কইলি? মায়া আবার ইশারা করলো, তাহলে সত্য বলো, মা কি লুকাচ্ছে? মীরের আপন বাবা মা আদর পাননি মানে? তার মা ছিল না বেঁচে সেটা জানি, কিন্তু বাবা তো ছিলেন, আদর পেয়েছিলেন। শালুক দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করল। মীর আমার বোনের গর্ভের সন্তান নয়,
মীর হায়দার বংশের সন্তান। শালুক থামলেন। তাদের মাথার উপর থেকে একটা কাক উড়ে গেল। মেয়া পিছলে ছিটকে সরে যায়, চোখ স্থির। শালুক চাপা স্বরে কেঁদে উঠলেন। জয়ন্তুন ও মাথা নিচু করে বসে আছেন, যেন মহাপাপের পর্দা উঠে যাচ্ছে। মীর ধীর পায়ে হেঁটে মায়ের কাছে আসলো, হাঁটু ভাঁজ করে শালুকের পা জড়িয়ে ধরে বসে, ইশারায় বলে, এর মানে কি মা? আর কোন হায়দার বংশের ছেলে মীর? মা, আসল সত্যটা বলো। মায়ার কণ্ঠস্বর থেকে স্বর না আসলেও ভেতর থেকে এক প্রকার চিৎকারের আওয়াজ ভেসে আসলো। শালুক সময় নিলেন, নিজেকে সামলে নিলেন। জয়ন্তন বললেন, সত্যটা লুকায় আর কি হইব, বলে দাও। সত্য আজ হোক কাল হোক সামনে আসারই ছিল। শালুক বললেন, আমার বোন রুম্পার সাথে থমাসনের বিয়ের 6 বছর কেটে যাওয়ার পর ওদের কোনো সন্তান হচ্ছিল না। এরপর চিকিৎসা শুরু হয়, তাতেও উন্নতি হয়নি। একরকম আরও একটি বছর কেটে যাওয়ার পর একজন ডক্টরের হাত রুম্পার পড়ে একজন ডক্টরের হাতে রুম্পা পড়ে, আর উনি কিছু নিয়ম ওষুধ দেন, বলেন এতে সন্তান নিশ্চিত হবে। আর সেইবার সত্যিই মিরাক্কেল ঘটে, রুম্পা অন্তঃসত্ত্বা হয়। ওকে গ্রামে নিয়ে আসেন থমাস। এভাবে 9টি মাস কেটে যাওয়ার পর সময় আসে সন্তান প্রসবের। সেদিন রুম্পা বরাবর বলছিল ও বাঁচবে না, গুরুতর অবস্থা ওর। হসপিটালে নেওয়ার মতো ব্যবস্থা ছিল না। একজন হাকিমকে ডাকা হয়, তাই ওনারা রুম্পার চিকিৎসা করে গোপনে আমাদের কাছে জানান রুম্পার পেটের বাচ্চা মারা গেছে, যার জন্য রুম্পা অনেক বেশি কাতরাচ্ছিল ব্যথায়। আমি খুব কষ্ট পাই সেদিন, এবং থমাস কী করবে ভেবে পাচ্ছিল না। ঠিক সেই সময় আমার মাথায় একটি নিকৃষ্ট চিন্তা আছে, বাচ্চা চুরি করা। আমাকে যদিও সেদিন আম্মা থমাস বারণ করেছিল এমনটা করতে, কিন্তু নিজের বোনকে খুশি করতে এটা যেন করতে হয়েছিল। আমি জলদি করে দাইকে পাঠাই, তাকে জিজ্ঞেস করি সেদিন আরও কারো বাচ্চা জন্ম হয়েছে কিনা। সে ভেবে যেন হায়দার বংশে যমজ 2 ছেলে সন্তান হয়েছে। আমি ওখান থেকে একটা বাচ্চা চুরি করে আনতে বলি, আর তার জন্য ওকে বেশ টাকা পয়সা দেওয়া হয়। রুম্পা সেদিন মৃত সন্তান জন্ম দেয়। মৃত সন্তান সরিয়ে সেখানে হায়দার বংশের সন্তান রেখে দেওয়া হয়। আর রুম্পা মৃত্যুর আগে অন্যের সন্তানকে নিজের বলে জেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শালুক বিরতি রেখে বলল, চাঁদের মতো উজ্জ্বল ছিল মীর, দেখেই মায়া লাগছিল। এত সুন্দর শিশু আমরা আগে দেখিনি। আমি সন্তানের লোভে পড়ি। যখন রাফিদ দুনিয়াতে আসেনি, আমি মীরকে লালন পালন করে বড় করি। থমাসও ভীষণ মায়ায় পড়ে যায় ওর জন্য। এরপর বড় হলে তিনি থাইল্যান্ডে নিয়ে যান পড়াশোনার জন্য। মায়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে রাখে শালুকের দিকে। তার দিকে তাকানোর রেশ কাটলে তাকায় জয়ন্তনের দিকে। জয়ন্তন বলল, হ দাদু, তোর মা ঠিকই কইছে, মীর হায়দার বংশের সন্তান। মায়া কথা বলতে পারে না, আর এখন যে ইশারাটুকু করবে তা ভুলে গেছে। মেঝেতে লেপ্টে বসে শালুক বলল, মীর ওর মা বাবার আদর পায়নি, শেষমেশ জীবনের আয়ু রেখাটুকু দীর্ঘ হলো না। মায়া ঢোক গিলল, দম ফেলে ইশারায় প্রশ্ন করল, কোন হায়দার বংশ? শালুক বলল, দি সাইলেন্ট ম্যানর বইটির লেখক সুফিয়ান হায়দার ওরফে অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার বংশধর। মায়া এবার পুরোপুরি আশ্চর্য হলো। আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল সে। কি শুনছে, অবাক হচ্ছে, চোখের পলক ফেলতে ভুলে গেছে। মায়া পুনরায় বোঝালো, তুমি তুমি দি সাইলেন্ট ম্যানর বইটি সম্পর্কে জানো? আর সুফিয়ান হায়দারের স্ত্রী মানে ফারদিনা অন্তঃসত্ত্বা থাকাকালীন তো মারা গিয়েছে। সুফিয়ান হায়দার নিজের হাতে হত্যা করেছে। শালুক কেঁদে উঠলেন। তাকে এই দ্বিতীয়বার মায়া এভাবে কাঁদতে দেখেছে। প্রথম মীরের জন্য কেঁদেছে, চোখের জল তখন মুষলধারায় বৃষ্টির মতো পড়ছিল, আজও তেমন পড়ছে। শালুকের অভিব্যক্তি বলে দিচ্ছে সে কষ্ট পাচ্ছে, তবে তার কষ্টের ব্যাখ্যা এখানে মায়া ধরতে পারছে না। মীরের জন্য নাকি সুফিয়ান হায়দারের জন্য? কি হয়েছিল তার সাথে? আহির তাকে যতটুকু বলেছে তার থেকে বেশি কিছু শালুক জানে, আর অতিরিক্ত জানাটা নিশ্চয়ই করুণ কিছু বলে মায়া নিশ্চিত করলো। মায়া মেঝে থেকে উঠে মায়ের মুখোমুখি বসলো। শালুক দৃষ্টি নত করেই রাখলেন। মায়া তার মায়ের চোখের জল মুছে দিল, বোঝালো, সুফিয়ান হায়দারের সন্তান মানে? দি সাইলেন্ট ম্যানর বইটি তুমি পড়েছিলে, তবে কখনো বলনি কেন? শালুক বাধ্য হলেন এখন প্রশ্নের জবাব দিতে। জবাব সে দিতেই হবে। চোখ মুখ মুছে নিল আঁচলে, সতেজ হলেন। চোখ তুলে ছাদের এক কোণে গোলাপ গাছটির দিকে তাকালেন। বললেন, আমরা কেন আমাদের বংশের আসল পরিচয় দিতাম না? সেটা নিশ্চয় জানতে পেরেছিস। সম্রাট নিষাদের বংশধরের জন্য, এজন্যই বারংবার আমরা চুপ থাকতাম। কিন্তু আমরা জানি কে সুফিয়ান হায়দার, কে ফারদিনা।
আর সুফিয়ান হায়দার মৃত্যুর আগে তার বোনকে কী উপহার দিতে চেয়েছিল। সুফিয়ান হায়দারকে মৃত্যুর আগে তার বোন কী উপহার দিতে চেয়েছিল। এতটুকু বলে থামলেন তিনি। মায়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। যতই শালুক গভীরে যাচ্ছে ততই মায়া স্তব্ধ হয়ে যাচ্ছে। কত মানুষ এখনও সুফিয়ান হায়দারের সম্পর্কে জানার চেষ্টা করছে। সে শেষবার কি বলতে চেয়েছিল, তার বোন কী উপহার দিতে চেয়েছিল, কেউ জানে না। জানার আগ্রহ যেন প্রতিটা মানুষের। শালুক বসা থেকে উঠে দাঁড়ালো, রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মায়া তার মায়ের পিছু পিছু গেল। সে পারছে না শালুকের ভেতর থেকে সত্যগুলো টেনে বের করতে। মায়া তার মাকে তাড়া দিল। শালুক কণ্ঠ খাদে নামিয়ে শীতল কণ্ঠে বলল, সেদিন বিটি কি উপহার দিতে চেয়েছিল জানিস? বলে শালুক এক রহস্যময় হাসি দিল। মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক আকার করল দ্রুত। ঠিক তখনই জয়ন্তন বেগম মায়ের বাঁ পাশে এসে দাঁড়ালো। সুফিয়ান যাকে হত্যা করে দিশেহারা হয়ে গিয়েছিল, সেই মানুষটাকে উপহার দিতে চেয়েছিল বিন্তি। ফারদিনা বেঁচে ছিল। জয়ন্তনের কণ্ঠ বাজ পাখির মতো ধারালো হয়ে উঠল। তার কথার ধরনও বদলে গেল, তার অভিব্যক্তি। পরিবেশ দিনের হলেও নিস্তব্ধতা যেন ঘিরে গেছে চারপাশ। মায়া একবার শালুককে একবার জয়ন্তনকে দেখছে, ঘাড় ঘুরিয়ে দুজনকে দেখছে। তারা কি বলছে মায়া যেন বিশ্বাস করতে পারছে না। শালুক বলল, ভাবছিস ফারদিনা কীভাবে বেঁচে থাকতে পারে? উত্তর হচ্ছে, আল্লাহ চাইলে সব পারে। ফারদিনা তখন অন্তঃসত্ত্ব ছিল, অল্প আঘাতে কাবু হয়ে গিয়েছিল। ক্লান্তিতে না খেয়ে থাকায় ওর ভাইদের মার ধরে সেদিন ফারদিনা পুরোপুরি জ্ঞানহারা হয়ে ফেলেছিল। নারী অবধি খুঁজে পাওয়া যায়নি। যখন ফারদিনাকে গোসল করানোর ব্যবস্থা করা হয় তখন তার চোখে মুখে জল পড়তেই নড়ে ওঠে, আর তাকে জীবিত বলে নিশ্চিত করে মৌলবীর মেয়ে হেলেনা। ফারদিনাকে সে সবার আড়ালে বাড়িতে নিয়ে যায়। মৌলবী চেয়েছিল সুফিয়ানকে জানাতে, কিন্তু আপাতত কাউকে কিছু বলার দরকার নেই বলে হেলেনা জানায়। হেলেনা ফারদিনাকে সুস্থ সবল করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যতটা রক্তের বোনরাও করে না। ফারদিনা এক পর্যায়ে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, সুফিয়ান কোথায়? হেলেনা তখন সমস্ত ঘটনা খুলে বলে। এরপর ফারদিনা সুফিয়ানের ভালোবাসা পরীক্ষা করার জন্য হেলেনাকে সুফিয়ানের গা ঘেঁষতে বলে, কিন্তু সুফিয়ান ফারদিনার অনুপস্থিতিতেও তাকে ভালোবেসেছিল। হেলেনা বুদ্ধি করে সুফিয়ানের বোন বিন্তিকে ফারদিনার সাথে দেখা করায়, সত্য বলে। বিন্তি খুশি হয়, কিন্তু তাৎক্ষণিক সুফিয়ানকে কিছু বলেনি, অবাক করার জন্য। সুফিয়ানের জন্মদিনের দিন চেয়েছিল সত্যটা বলবে, তার ভালোবাসাকে উপহার দেবে, কিন্তু আর সেই সত্য সামনে এসেনি, সব শেষ হয়ে যায়। শালুক থামে, চোখে আবার জল জমে। ফের বলে, সেদিন বোধহয় দেরি করে সুফিয়ানের জন্মদিন পর্যন্ত অপেক্ষা করাটা বোকামি ছিল। যদি সুফিয়ানকে সত্য আগেই বলে দিত তবে রসিক তালুকদার মেয়ে পেয়ে আর সুফিয়ানকে খুন করতেন না। এজন্যই বলা হয়, কারোর জন্য কিছু করতে হলে, কাউকে উপহার দিতে হলে তাৎক্ষণিক দিয়ে দাও। কেননা তাজমহল সারা দুনিয়া দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। মায়ার চোখের জল ফেলছে। এটা করুণ, এতটা নিষ্ঠুর কেন হয়েছিল সুফিয়ান হায়দারের ভাগ্য? কেন? মায়া সেসব ভেবে কান্না পাচ্ছে, খুব করে কাঁদতে ইচ্ছা করছে। খোলা আকাশের নিচে বসে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে মন চাইছে। হয়তো এভাবে একটু কাঁদলে শান্তি পেত। মায়া চোখ মুছে ফের প্রশ্ন করলে ইশারায়, তাহলে সেদিন জানা যায় কার মাটি হয়েছিল? শালক বললেন, সেদিন একটা কবর খোঁড়া হয়েছিল ঠিকই, এবং কবরের কাঠামো করা হয়েছিল এমনভাবে যেন সেখানে কাউকে মাটি দেওয়া হয়েছে। আসলে কাউকে মাটি দেওয়া হয়নি। সেদিন সুফিয়ান সচক্ষে কিছু দেখেনি। বাকি সত্যটা বললেন জয়ন্তন। এরপর ফারদিনা সিন্ধু তুলতে ছিল, ক্রোধে আর বাবার সামনে আসেনি, বাবার সাথে দেখাও করেনি, হায়দার বাড়িতেও আর ফেরেনি। সে যে বাড়িতে সুফিয়ান নেই সে বাড়িতে আর সে প্রবেশ করবে না বলে নিশ্চিত হলো। এভাবে দীর্ঘ 9 মাস কেটে যাওয়ার পর তার কোল জুড়ে আসলো সুফিয়ান হায়দারের মতোই সুন্দর একটা সুফিয়ান হায়দার। তার সন্তান হওয়ার পর আমজাদ নূরবেগ দেশের মাটিতে আবার পা রেখেছিল। ফারদিনাকে আমজাদ মন থেকে ভালোবাসত, পছন্দ করত, কখনো মুখ ফুটে বলেনি। এরপর ফারদিনাকে প্রেম নিবেদন করলেও সে আর রাজি হয়নি। বাকি জীবনটা সুফিয়ানের স্মৃতি ঘিরে কাটিয়ে দেয়। তার সন্তান বড় হয়, বিয়ে হয়, সেই ঘরের সন্তান আসে। এভাবে তার বংশ বিস্তার করলেও একসময় যেন সবাই সব কিছু ভুলে যায়। বিশেষ করে আমরা যখন মীরকে নিয়ে আসি, তারপর থেকে সেই বংশের কারোর খোঁজ পাওয়া যায়নি। মায়া আবার ইশারায় বলল, মীরের যমজ ভাই? শালক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না ও কোথায়, হয়তো বেঁচে আছে, তবে জানতে পেরেছিলাম ওদের বাবা মা নেই, মারা গেছেন। সুফিয়ান হায়দার সেদিন কি বলতে চেয়েছিল
আজকের পর্ব কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই পর্বে এসে আমি নিজেও খুব অবাক যে ফারদিনা বেঁচে ছিল এবং তার সন্তানও হয়েছিল এবং মীর সুফিয়ান হায়দারের বংশধর। আর ফারদিন লাস্টে সুফিয়ান হায়দার কী বলতে চেয়েছিল সেটা জানতে অবশ্যই সবাই আগ্রহী হলে পরের পর্বের জন্য অপেক্ষা করবেন। খুব দ্রুত পরের পর্ব নিয়ে আসবো। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।